আমাদের দেশের পূর্বাঞ্চলের যে বর্তমান বন্যা হলো সেটা সংক্রান্ত ক্ষয়ক্ষতি এই বছর এখন পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে 14,421 কোটি টাকা হয়েছে। যদি মার্কিন ডলারে দেখা হয় তাহলে এটা 1.2 বিলিয়ন ডলারের মতন। এই ক্ষয়ক্ষতিটাকে যদি আমরা বর্তমান চলতি অর্থ বছরের বাজেটের অনুপাতে দেখি তাহলে এটা 1.81%। যদি আমরা গত বছরের তো আমাদের জিডিপির একটা সাময়িক প্রাক্কলনটা আছে, তার পরিপ্রেক্ষিতে যদি দেখি তার 0.29%, এবং আমাদের চলতি অর্থ বছরের যেই প্রক্ষেপিত জিডিপিটা আছে তার পরিপ্রেক্ষিতে দেখলে এটা 0.26%। তো টাকার অঙ্কে বা ক্ষয়ক্ষতির অঙ্কে এটা নিতান্ত কম না, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে যেখানে হয়তো অর্থনীতিতে ইতোমধ্যেই লম্বা সময় ধরে বেশ কিছু ধরনের অস্থিরতা বিরাজ করছিল, যেগুলো আমরা সময় সময় বারবার আপনাদের সামনে তুলে ধরেছি। যেই 6টা বৃহৎ খাতের কথা ইতিমধ্যে আমরা বললাম, এর মধ্যে আমরা দেখতে পেরেছি যে আমাদের কৃষি এবং বনায়ন যে খাত তার ভিতরেই ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে, 5,169 কোটি টাকার মতন, যেটা সর্বমোট যেই ক্ষয়ক্ষতি হয়েছে তার মোটামুটি 35%-এর বেশি, প্রায় 36%। এর পরবর্তীতে আমরা দেখি যে অবকাঠামো খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং তারপরে আবাসন খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। উপখাত ভিত্তিকভাবে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে সবচেয়ে বেশি আসলে ক্ষতি হয়েছে সড়ক সংক্রান্ত। এরপরে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের যে শস্য সংক্রান্ত, অর্থাৎ ক্রপস, এগ্রিকালচারের ভেতরে তো ক্রপস, লাইভস্টক এটসেট্রা থাকে, ক্রপসের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এরপরে আবাসন খাতের ক্ষতিটার কথা বলেছি। এরপরে আমাদের যে ওয়াটার, স্যানিটেশন, হেলথ এই সংক্রান্ত বিষয়টা আছে সেই খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, এবং তার পরবর্তীতে আমরা দেখতে পারি যে মৎস্য খাতে সবচেয়ে বেশি ক্ষতিটা হয়েছে। এর পাশাপাশি অন্যান্য আসলে যেসব আমাদের উপখাতগুলো আছে সেগুলো সব কিছু মিলিয়ে প্রায় 8.53%-এর মতন ক্ষয়ক্ষতি হয়েছে। জেলাওয়ারি ক্ষয়ক্ষতির দিকে যদি আমি তাকাই তাহলে দেখা যায় যে আমাদের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নোয়াখালী জেলায়, যেটা মোট ক্ষয়ক্ষতির প্রায় 29.07%। এরপরের ক্ষতিটা হয়েছে কুমিল্লায় এবং তার পরবর্তীতে হয়েছে ফেনী এবং চট্টগ্রামে। কৃষি এবং বনায়ন খাত এবং যে আবাসন খাত, এই দুটার ভেতরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতিটা দেখা গেছে কিন্তু কুমিল্লাতে। এবং আমরা যদি পার্টিকুলারলি আবাসন খাতের দিকে তাকাই তাহলে দেখা যায় আবাসন খাতের মোট দেশের ক্ষয়ক্ষতির প্রায় 45%ই কিন্তু কুমিল্লাতে হয়েছে। একইভাবে আমরা যদি অবকাঠামো কিংবা স্বাস্থ্য খাতের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে নোয়াখালীতে ক্ষয়ক্ষতির পরিমাণটা তুলনামূলকভাবে অনেক বেশি হয়েছে। শিক্ষা খাতের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে যে ফেনীতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতিটা হয়েছে, এবং ফেনীর পাশাপাশি কিন্তু কুমিল্লাতেও শিক্ষা খাতের ক্ষয়ক্ষতিটা নিতান্ত কম নয়, অলমোস্ট 1/3 মতন। আক্রান্ত উপদ্রুত মানুষের জন্য রিলিফ বরাদ্দ কত ছিল সেই নাম্বারটাতে কিন্তু একটা বেশ বড় রকমের ওঠানামা আছে। অর্থাৎ কোনো কোনো জায়গায় যেরকম আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীপুরে পার ক্যাপিটা যদি 62 টাকা আমাদের রিলিফ অ্যালোকেশন হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে সিলেটে আছে 15,320 টাকা। একইভাবে আমরা যদি ক্ষয়ক্ষতির কত হয়েছে তার রেসপেক্টে আমরা রিলিফের পরিমাণটা দেখি তাহলে আমরা দেখব যে সিলেটে প্রতি 1 টাকা ক্ষতির বিপরীতে ওনাদেরকে রিলিফ দেওয়া হয়েছে 71 পয়সার মতন। কিন্তু আমরা যদি লক্ষ্মীপুরের দিকে তাকাই তাহলে এটা আসলে পয়সারও নিচে, 0.002 পয়সা টাকা। তো এখন এই জিনিসটা কি আসলে মানে এটা রিলিফের অ্যালোকেশনের যেই নাম্বারসটা আছে সেটার সমস্যা নাকি অ্যাফেক্টেড নাম্বারের সমস্যা, এটা নিয়ে আসলে আমাদের প্রশ্ন আছে। আমরা যদি ক্ষতির গভীরতাটা বুঝতেই না পারি তাহলে আসলে কিভাবে পদক্ষেপটা নিব এবং কেন হলো বন্যাটা সেটারও একটা বিশ্লেষণ দরকার। এই যে বলা হচ্ছে যে 14,000 কোটি টাকার মতো যে ক্ষতিটা হলো সেটা কিভাবে পোষানো হবে এবং এইটা অর্থটা কিভাবে আসবে আমাদের সেটাই কিন্তু, এবং এই 14,000 কোটি টাকার উপরে যে ক্ষতিটা এটা কিন্তু জিডিপির আকারেও কম না, সেটা প্রায় আমাদের চলতি অর্থ বছরের 2025 অর্থ বছরের 0.29% মতো। তো সেটাও কিন্তু খুব একটা আমাদের যে এমনিতেই সীমিত সম্পদ তার উপরে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের একটা বাড়তি খরচ হয়, কিন্তু তারপরেও এটার যথোপযুক্ত পদক্ষেপ নিলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমানো যায়। এখানে সুপারিশমালা, এখানে 12টা সুপারিশমালা তুলে ধরা হয়েছে, সেগুলোকে যদি আমরা ব্রড মোটা দাগে করি তাহলে দেখবেন যে কয়েকটা আছে। যেমন অর্থ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, যে মূল বিষয় হচ্ছে যে পর্যাপ্ত অর্থ থাকে না, ত্রাণের অপর্যাপ্ততা থাকে, এটা একটা, এবং এটাকে পুরোপুরি যদি আমরা রিকভার করতে চাই তাহলে আমাদের বাজেটে বরাদ্দ বাড়াতে হবে, সামাজিক নিরাপত্তার পরিসর বাড়াতে হবে ইত্যাদি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখানে অন্যতম একটা বিষয় যে
কৃষি এবং খাদ্য ব্যবস্থাপনা, সেটার একটা আমরা সামগ্রিকভাবেই যখন বলি যে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার কথা, তখন একটা বিষয় আসে যে বাংলাদেশের যে কৃষিজাত পণ্য, কৃষির হিসাবের বিষয়টা একটা রয়েছে, এবং খাদ্য ব্যবস্থাপনাটা আরও বেশি শুধুমাত্র বন্যার জন্য না, বাংলাদেশের যে বর্ধিত জনগোষ্ঠী কিন্তু সীমিত ভূমি, সেটার প্রেক্ষিতেই কিন্তু এই কৃষি এবং খাদ্য ব্যবস্থাপনাটার উপরে জোর দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে কারিগরি জ্ঞান এবং তথ্যের কথা বলা হয়েছে, তথ্যের অপর্যাপ্ততা, সেটা আগের থেকেই তথ্য দেওয়া এবং কানেক্টিভিটি, রেডিও কানেক্টিভিটির কথা বলা হয়েছে, এটি একটি। তারপরে আরেকটা সবসময় শুনে থাকি, বন্যা কিংবা যে কোনো ধরনের দুর্যোগ হলে জনসম্পদে জনবলের অভাব, যে অনেক সময় টাকা আছে কিংবা বন্যার ত্রাণ রয়েছে, কিন্তু সেগুলো পর্যাপ্তভাবে সময় মতো ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়াটা, এটা একটা রেগুলার ঘটনা। এটা আমাদের যুগ যুগ থেকে আমরা সবসময় শুনে এসেছি যে জনবলের আপনার অভাব, সেটার কেন প্রস্তুতি থাকবে না। এবং তারপরে হচ্ছে যে সমন্বয় বিভিন্ন বিভাগে, এখানে দেখেছেন যে সরকারেরই বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ, তাদের এটা একটা সম্মিলিত প্রচেষ্টার বিষয় থাকে, তাদের মধ্যে একটা সমন্বয়, অর্থাৎ এই 5টি গুরুত্বপূর্ণ, এই 12টার মধ্যে যদি একসাথে করি তাহলে দেখব যে এই 5টি গুরুত্বপূর্ণ জায়গাতেই আসলে আমাদের হাত দিতে হবে। বন্যা এবং যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে এগুলো সত্য রয়েছে। আমি